হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ছায়াপ্রেমিক গল্পের পর্ব 3। তো চলো শুরু করা যাক। আর এই খেলা বন্ধ হয়েছে সকলকে রক্তারক্তি করে। জানায়ার আর দাঁড়িয়ে থাকা সম্ভব না, তার চোখ খোলা হয়ে গেছে। সে অজ্ঞান হয়ে পড়ে যেই যাবে, রায়হান তাকে ধরে ফেলে। জানায়ার চোখ বুজে আসার আগে শুধু দেখতে পায় রায়হানের রক্তে মাখামাখি হওয়া মুখটা। মাসরুরকে হসপিটালে নেওয়া হয়েছে। সে মানসিকভাবে নিজেকে শক্ত রাখলেও শরীরের অবস্থা তত একটা ভালো নয়। শরীর সম্পূর্ণ ভেঙে গেছে, কিন্তু চোখের দৃষ্টি কঠিন। হসপিটালে আনার আগের ঘটনা, যখন জানায়া অজ্ঞান হয়ে রায়হানের কোলে পড়ে, তখন সব কিছু ঠিক হয়ে গেছে। মানে শত্রুরা তখন মাটিতে লুটিয়ে পড়েছে। আরবিদ রায়হানের দিকে পানির বোতল এগিয়ে দিয়ে ইশারায় পানি ছিটা দিতে বলে জানায়ার মুখে। রায়হানও তাই করে। জানায়া পিট করে চোখ খুলে তাকায় রায়হানের দিকে। রায়হান বলে ওঠে, বাহ ম্যাডাম বাহ, এতটুকুতেই অজ্ঞান হয়ে গেলেন। পাশ থেকে আরবিদ তাল মিলিয়ে বলে ওঠে, ইয়ে তো সির্ফ ট্রেইলার থি, পিকচার তো আবি বাকি হ্যাঁ। মানে? জানায়া বলল এবং প্রশ্নবোধক চাহনিতে চাইল রায়হান আর আরবিদের দিকে। রায়হান আর আরবিদ দুজন দুজনের দিকে চাওয়াচাওয়ি করে ফিক করে হেসে উঠল। তারপর রায়হান বলল, মানে যে মেয়েটা এত সাহস দেখায়, সে মেয়েটা রক্ত দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছে। না, বলতেই হবে অসাধারণ সাহস। জানায়া বুঝতে পারল রায়হান সুযোগের সদ্ব্যবহার করছে, তার মজা উড়াচ্ছে। সে মুখ ফুলিয়ে বলে উঠল, আপনি সুযোগ পেলেই আমার সাথে এমন কেন করেন? জানায়ার এমন চেহারার দিকে রায়হান এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে জানায়ার চেহারার মধ্যে একটা স্নিগ্ধতা খুঁজে পায়। জানায়ার ডাগর ডাগর দুটো চোখ, ঘন কালো চোখের মণি আর চোখের পাপড়িগুলো সব মিলিয়ে অসাধারণ। গায়ের রং ফর্সা, ঠোঁটে জোড়া গোলাপি, রাগে নাকের ডগা আর গাল লাল হয়ে আছে। রায়হান যেন তলিয়ে যাচ্ছে কোনো এক অজানা অনুভূতিতে। জানায়ার মুখে উড়ে আসা চুলগুলো যেন জানায়ার সৌন্দর্য আরও বৃদ্ধি করছে। জানায়াও তাকিয়ে আছে রায়হানের সবুজ বর্ণের চোখ জোড়ায়। আরবিদ তা দেখে একবার রায়হানের দিকে তাকায়, তো আরেকবার জানায়ের দিকে তাকায়। তারপর সে গলা খাকিয়ে দু তিনটে কাশ দিয়ে বলে উঠে, ব্রো, মন ভরে তো পরেও দেখা যাবে, কিন্তু মাসরুরকে এখন না দেখলেই কখনোই আর দেখতে পাবি না। এই কথা শুনে রায়হান আর জানায়া দুজন দুজনের থেকে চোখ সরিয়ে নেয় আর বলে উঠে, মাসরুর কোথায়? উপরের কোনো ঘরে রেখেছে হয়তো। আরবিদের এমন স্টাইলে বলা দেখে জানায়া মনে মনে বলে, কি অদ্ভুত এই দুই ছেলে, এমনভাবে বলছে যেন মাসরুর তেমন একটা ইম্পর্ট্যান্ট বিষয় নয়। ওঠো। জানায়া হঠাৎ ডাকে চমকালো। দেখল রায়হান হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, তাকে ওঠার জন্য বলছে। জানায়াও তাড়াতাড়ি করে রায়হানের হাত ধরে দাঁড়ায়। তারপর তারা মাসরুরকে একটা রুমে বন্দি অবস্থায় পায়। একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে মাসরুরকে, তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের দাগ। তারা তিনজন রুমে ঢোকার সাথে সাথেই মাসরুর চোখ তুলে তাকায় এবং হাসে, যেন সে জানতো রায়হান আসবে তাকে নিতে। জানায়া দৌড়ে যায় মাসরুরের হাতের বাঁধন খুলে দিতে, কিন্তু জানায়া তা খুলতে পারছিল না। রায়হান অনেক উত্তেজিত হয়ে আছে, যেন জানায়ার থেকেও রায়হান মাসরুরকে বেশি চিনে। জানায়া একের পর এক কাহিনীতে অবাক হয়েই চলেছে। এই রকমই অবাক করার মতো ঘটনা ঘটে আরেকটি। মাসরুরের বাঁধন খুলতে না খুলতেই মাসরুর তার ক্লান্ত শরীরটা ঠেলে এগিয়ে নিয়ে গিয়ে জড়িয়ে ধরে রায়হানকে। একদম শক্ত করে ধরার চেষ্টা করছে মাসরুর, কিন্তু পারছে না। তাই রায়হানই শক্ত করে জড়িয়ে ধরল মাসরুরকে। এতে জানায়াও ভাবনায় পড়ে যায়, এটা কি হচ্ছে? রায়হান তো মাসরুরকে চিনে না, আর চিনার কথাও তো নয়। রায়হান যখন ভার্সিটিতে এসেছিল তার 2 দিন আগে থেকেই তো মাসরুর নিখোঁজ। না রায়হান মাসরুরকে দেখেছে, আর না মাসরুর। রায়হান জানায়ার ভাবনার মাঝেই চিৎকার করে বলে উঠল, আরবিদ, মাসরুরকে ধর আর ওকে নিয়ে গাড়ির কাছে চল। তারপর তারা মাসরুরকে নিয়ে সোজা হসপিটালে চলে আসে। হসপিটালে পৌঁছে জানায়া ভেবেছিল রায়হানকে জিজ্ঞেস করবে অনেক কিছু। তার মনে হাজারো প্রশ্নরা বাসা বেঁধেছে, যেমন মাসরুরকে কারা কিডন্যাপ করেছিল, কারাই বা ওর ওপর এইরকম অত্যাচার চালিয়েছে। কিন্তু কিছুই জিজ্ঞাসা করার সুযোগ হয়ে উঠছে না জানায়ার।
কারণ রায়হান মাসুরকে নিয়ে ব্যস্ত। জানায়াও মাসুরকে নিয়ে চিন্তিত, কারণ ভার্সিটিতে জানায়া প্রায়ই কথা বলতো মাসুরের সাথে। এত একটা গভীর বন্ধুত্ব না হলেও বন্ধু বলা চলে। ডাক্তার বলেছে মাসুরের শরীরের কন্ডিশন খুবই খারাপ, তাকে হসপিটালে কিছুদিন থাকতে হবে, মানে ভালো করে সুস্থ না হওয়া পর্যন্ত। জানায়া এসব ভাবতে ভাবতেই ফোনের স্ক্রিনে চোখ পড়ে তার। 11:21 বেজে গেছে। নিশ্চয়ই তার মা দরজার সামনে এসে তাকে ডাকছে ঘুম থেকে ওঠার জন্য। এটা ভেবেই জানায়ের কলিজা শুকিয়ে গেছে, কারণ জানায়া এতক্ষণ ঘুমায় না। তার যেই দিন কলেজ থাকে অনেক জলদি উঠে পড়ে, তবে শুক্রবারে একটু বেশি ঘুমিয়ে ওঠে। এতে জাকিয়া বেগমও কিছু বলেন না। নিশ্চয়ই আমি দরজা খুলছি না দেখে আম্মু বাড়িতে চিৎকার করে আগুন লাগিয়ে দিয়েছে, কিন্তু আমি দরজাটা খুলবো কি করে? আমি তো এইখানে হসপিটালে, আর এই ধলা খাটাসটাকেও তো দেখতে পাচ্ছি না যে বলবো বাড়িতে রেখে আসার জন্য। তখনই রায়হান জানায়ার পিছন থেকে বলে ওঠে, ধলা খাটাস ইজ হেয়ার। জানায়া তা শুনে রায়হানের দিকে রাগি রাগি চোখ করে তাকায়। তা দেখে রায়হান চোখ মুখ কুঁচকে বলে, এভাবে লুক দিচ্ছ কেন? আর তোমার মা ক্যাটকেটানি এত চিৎকার করতে পারে কিভাবে? দরজা না খোলার কারণে কেউ এভাবে চিৎকার করে? পুরো বাড়ি, না 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 না, পুরো এলাকা মাথায় তুলে নিচ্ছে তোমার মা। মানে আপনি কি করে এত কিছু জানলেন? আপনি কি আমায় স্টক করছেন? ওহো, তুমি এত মানে করো কেন? আর তোমার এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তোমার কৌতূহলকে একটু দমিয়ে রাখো, সময় হলে সব জানতে পারবে। এখন চলো তোমায় বাসায় রেখে আসি, না হলে তোমার মা কিয়ামত করে ফেলবে। জানায়ও আর কিছু বলল না, কারণ কথায় আছে না, চাচা আগে আপন জান বাঁচা। তাই জানায়ও রায়হানের সাথে পা মিলিয়ে হেঁটে গিয়ে গাড়িতে বসে। তারপর রায়হান জানায়াকে তার ব্যালকনি দিয়ে উপরে জানায়ের রুমে পাঠিয়ে দেয়। জানায়া ঘরে ঢুকেই রায়হানকে বলে, এই যে আমায় ফাঁসিয়ে দিয়ে যাচ্ছেন, আমি যদি মার খেয়েছি তাহলে আপনার খবর আছে। আমার খবর পরে করো, আগে গিয়ে দরজা খোলো, না হলে এবার তোমার মা সিআইডি দয়ার মতো দরজা ভেঙে ঘরে ঢুকবে। জানায়ও তাই করে জলদি গিয়ে দরজা খুলে দেয়। জানায়ের মা রাগে কটমট করতে করতে বলে, এতক্ষণ কি করছিলি রুমে? আর দরজা খুলতে কেন এত দেরি হলো? জানায়া তা শুনে বলে, আমি তো চাঁদের দেশে ছিলাম। কি? না মানে ঘুমিয়ে স্বপ্নে চাঁদের দেশে ঘুরতে গিয়েছিলাম। তুই কি আমার সাথে মজা করছিস? না আম্মু, কি বলো এইসব? তোমার সাথে কি আমার মজা করার মতো সম্পর্ক? আর যদি মজার কথা উঠেই থাকে তাহলে তো মজা তুমি আমার সাথে করছো। এই তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? কি এইসব আবল তাবল বলতেছোস? আরে আম্মু না, তুমি আমার এত সুন্দর স্বপ্নটা নষ্ট করে দিলা না, তাই আর কি। ফাজিল মেয়ে, তোর স্বপ্ন আমি বের করছি, মায়ের সাথে মশকরা? আরে আম্মু না, আর মেরো না, আমি আর কিচ্ছু বলবো না। এভাবেই জানায়া ইনিয়ে বিনিয়ে জাকিয়া বেগমকে বুঝিয়ে বেঁচে যায়। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, এবারের মতো বেঁচে গেছি। পরের বার মিথ্যা কথা বললে আর কখনোই এরকম ফালতু আর আজাইরা মিথ্যা কথা বলবো না। আগে থেকে মিথ্যা কথা রেডি করে রাখবো, যাতে আম্মুর এরকম ঝাঁটার বাড়ি না খেতে হয়। তো এভরিওয়ান, আজকের গল্পটা এই পর্যন্ত থাক। পরে আবার তোমাদের জন্য নেক্সট পার্ট নিয়ে হাজির হব। তো চলো, বাই বাই, আল্লাহ হাফেজ।